ব্রাইট গ্লো। এভাবেই ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া ল্যাক। থাকো রঙিন। রিয়েল চকলেটি ফান মানে চকো ফান, চকলেটের আসল মজা চকো ফান। রিয়েল চকলেটের রিয়েল ফান, রীতিশা চকো ফান বিস্কিট। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের সঙ্গে সর্বদলীয় বৈঠক। আমরা প্রথমেই বলেছি যে এটা তাড়াহুড়া করে জনতান প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়, বস্তুনিষ্ঠ সত্য তুলে ধরে ধারণ করে একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক। যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফেসিবাদী শক্তি এবং ফেসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল, শক্তি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, তাদের বিভিন্ন ফোরাম, এদের মধ্যে আরো ইন্টেন্সিভ, আরো অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে। ঐক্যমত্য প্রতিষ্ঠায় জোর প্রধান উপদেষ্টার। নির্বাচন কমিশনের অধীনেই থাকছে এনআইডি কার্যক্রম। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন বাতিলের সিদ্ধান্ত। 17 বছর পর মুক্ত লুৎফুজ্জামান বাবুর। কারা ফটকে নেতাকর্মীর ঢল। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে জলকামান ব্যবহার। নারী শিক্ষার্থী সহ কয়েকজন আহত। দেশে এইচএমপি ভাইরাসে প্রথম প্রাণহানি। স্বাস্থ্যবিধি মেনে চললে নিরাপদ থাকা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরেও ইসরায়েলের হামলা চলছেই। গাজায় নিহত আরও কয়েক ডজন ফিলিস্তিনি। এবং ঢাকাকে 8 উইকেটে হারালো ফরচুন বরিশাল। খুলনার বিপক্ষে চিটাগং কিংসের 45 রানের বড় জয়। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে সবার অবদান নিশ্চিত করতে হবে। খতিয়ে দেখতে হবে এর রাজনৈতিক, ঐতিহাসিক ও আইনি দিক। এছাড়া শব্দটা আসলে কি হবে, ডিক্লারেশন নাকি প্রোক্লেমেশন, তাও ঠিক করতে হবে ঐক্যমতের ভিত্তিতে। থাকতে হবে পরিষ্কার যুক্তি। পাশাপাশি ভবিষ্যতে যেন এই ইস্যুকে কেন্দ্র করে ফ্যাসিবাদরা কোনো বিতর্ক সৃষ্টির সুযোগ না পায়, সেজন্য খুব ভেবে চিন্তে সময় নিয়ে ঘোষণাপত্র চূড়ান্ত করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে এসব পরামর্শ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আইন উপদেষ্টা জানান, সবার মতামতের ভিত্তিতে বিপ্লবের ঘোষণাপত্র ঠিক করবে সরকার। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র কেমন হবে তা ঠিক করতে রাজনৈতিক দলের সঙ্গে বৃহস্পতিবার মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে বিএনপি, জামাত সহ আরও কিছু সমমনা রাজনৈতিক দল অংশ নেয়। ঐক্যের মাঝখানে ঐক্যর দ্বারা এটা সৃষ্টি। বৈঠক শেষে নেতারা জানান, ঐক্যবদ্ধভাবে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ঠিক করতে সরকারকে পরামর্শ দিয়েছেন তারা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভেতর দিয়ে যে ঐক্যমত্য তৈরি হয়েছিল 5ই আগস্টে, সেই ঐক্যমত্যের প্রকাশ হিসাবে এটা সামনে আসে। সেইভাবে আমরা দলিলটি তৈরি করার জন্য পদ্ধতিগত জায়গায় প্রস্তাব করেছি। সবাইকে নিয়ে কিভাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা যায়, প্রফেসর ইউনূস সে ব্যাপারে
দৃঢ়তা ব্যক্ত করেছেন এবং একসাথে কাজ করবার জন্য অঙ্গীকার করেছেন। এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার। বিএনপি বলছে এই ইস্যুকে কেন্দ্র করে জাতীয় ঐক্য যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করতে হবে। তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সবার মতামতের ভিত্তিতেই ঠিক করা হবে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, যেন ভবিষ্যতে আর কোনো বিতর্কের সুযোগ না থাকে। এই ঘোষণাপত্রে সবার অবদান ঠিক মতো করে বলতে হবে। পলিটিক্যাল নেচার বা লিগ্যাল নেচারটা কি হবে সেটা স্পষ্ট করতে হবে। ও সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা বলা হয়েছে, এই ঘোষণাপত্রটা আরো বেশি আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে। যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে, তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কালবিলম্ব না হয়, অযথা সময়ক্ষেপণ না হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন, বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে 15 জানুয়ারির বেঁধে দেয়া সময়সূচি থেকে সরে এসেছেন তারা। যদি আমরা 15 তারিখের মধ্যেই সরকার সকল প্রকার উদ্যোগ গ্রহণ করে ঘোষণাপত্র জারি করতে পারবেন বলে আশা করেছিলাম, কিন্তু পরবর্তীতে সরকারকে আমরা সেইভাবে তড়িৎ পদক্ষেপ নিতে দেখি নাই। আমরা আমাদের এই ধৈর্যকে কেউ সুযোগ বা যদি অপচেষ্টা করার লিপ্ত হয়, আমরা মনে করি তাদেরও আগামীতে ফেসিবাদী ব্যবস্থার যে লড়াই রয়েছে সেখানে তারা ক্ষতিগ্রস্ত হবে। গত 31 ডিসেম্বর জুলাই গণ আন্দোলনের ঘোষণাপত্র প্রণয়নের কথা বলেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তবে সরকারের আহ্বানে সেদিন তারা ঘোষণাপত্র প্রণয়ন থেকে সরে আসে। ধন্যবাদ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ঐক্যমত্য প্রতিষ্ঠা না হলে ঘোষণাপত্রের প্রয়োজন নেই, মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে ডাকা সর্বদলীয় বৈঠকে তিনি কথা বলেন। সরকার প্রধান বলেন, গণঅভ্যুত্থানে সবাই ঐক্যবদ্ধ ছিল, ঘোষণাপত্রেও সেই ঐক্যের প্রতিফলন থাকা দরকার। জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্রের স্বরূপ কেমন হবে এ বিষয়ে জাতীয় ঐক্যমত তৈরি করতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠকে বসে বেশ কয়েকটি রাজনৈতিক দল। সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা। আলাপের বিষয়বস্তু হবে। প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে সবার ঐক্যমতের মধ্য দিয়ে, তাই ঘোষণাপত্র প্রণয়নেও সবার ঐক্যমত জরুরি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার রিজুবিনেটেড হয়, সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয়। নতুন বাংলাদেশ নির্মাণে যে যাত্রা শুরু হয়েছে সে যাত্রায় সবার সহযোগিতা চান ডক্টর ইউনূস। বাঁচিয়ে যদি রিক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে, একত্রে করতে হবে। সেই কথার থেকেই এই আলাপ শুরু, যেভাবে একত্রে করা যাবে। আজকে এই আলোচনাটা একে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে প্রধান উপদেষ্টা বলেন, যতদিন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকবেন ততদিন সকলকে নিয়েই কাজ করতে চান তিনি। স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দুনিয়াকেও জানাতে চাই, আমাদের দেশবাসী। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। নির্বাচন কমিশনের হাতেই থাকছে এনআইডি কার্যক্রম। জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 বাতিল করা হচ্ছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে তথ্য জানা গেছে। এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে দিতে বিগত আওয়ামী লীগ সরকার এই আইন করে, প্রজ্ঞাপন জারি হয়। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বৃন্দ সহ সুশীল সমাজ ও দেশের সাধারণ মানুষ এই কার্যক্রম ইসির অধীনে রাখার দাবি জানিয়ে আসছিল।
বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। প্রিয় নেতাকে এক নজর দেখতে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে ঢল নামে নেতাকর্মীদের। অসীম ভালোবাসায় আপ্লুত বিএনপির এই নেতা সবার প্রতি কৃতজ্ঞতা জানান। লুৎফুজ্জামান বাবরকে এক নজর দেখতে এভাবেই আবেগে আপ্লুত হয়ে কারাগারের ভেতরে ঢুকে পড়েন নেতাকর্মীরা। দীর্ঘ 17 বছর পর মুক্ত বাতাসে 4 দলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে বরণ করে নেন ফুল দিয়ে। স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। নিজেদের প্রিয় নেতার কারামুক্তিতে ঢাকঢোল নিয়ে আনন্দ উল্লাস করতে থাকে নেতাকর্মীরা। লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে যেমন খুশি, তেমনি তার প্রতি অনেক প্রত্যাশাও রয়েছে কর্মী সমর্থকদের। এই 17টা বছর শুধু বাবর ভাই একা নয়, নেত্রকোনা জেলার বিএনপির সকল নেতাকর্মীরা এই একই সাজা ভোগ করেছেন। আমাদের সবাই যে উৎসব মানে অনেক আনন্দ, এটা বলা বাহুল্য। উনি দেশের হাল ধরবেন, আমাদের নেত্রকোনা তথা বৃহত্তর ময়মনসিংহের হাল ধরবেন। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের কাছে পেয়ে বাবরও উচ্ছ্বসিত। নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শান্ত থাকার আহ্বান জানান এই রাজনীতিবিদ। সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। দুর্নীতি, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা ও 10 ট্রাক অস্ত্র উদ্ধারের মতো ঘটনায় করা মামলায় দণ্ডিত হয়েছিলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। দীর্ঘ 17 বছর কারাবাসের পর অবশেষে মুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দলের হাল শক্ত হাতে ধরবেন এই নেতা, এমনটাই চাওয়া দলের প্রতিটি নেতাকর্মীর। তাদের প্রত্যাশা, দেশ ও মানুষের কল্যাণে নতুন উদ্যমে আবারও কাজ করে যাবেন লুৎফুজ্জামান বাবর। 9 আলচিকো, নিউজ 24, কেরানীগঞ্জ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, তাই আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার বিকালে সদ্য কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির নেতারা। বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলায় বাবরকে কারাবন্দী করেছিল। এদিকে অবিলম্বে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর বাড্ডায় এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে সংসদ নির্বাচনের মাধ্যমে। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। প্রায় 6 বছর তাকে কন্ডেম সেলে রাখা হয়েছে। আমাদেরকে নতুন মানবিক সাম্য, আমাদেরকে একটি জোরালো গণতান্ত্রিক শক্তির উপর আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের এই দেশে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমাদের এই দেশে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। আমরা যাতে মুক্ত কণ্ঠে কথা বলতে পারি, এইটার জন্য যে সমস্ত আইন প্রণয়ন করা দরকার সেগুলো নিশ্চিত করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে জল কামানো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে এক নারী শিক্ষার্থী সহ আহত হয়েছেন 3 জন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিক্ষা ভবনের সামনে ঘটনা ঘটে। বুধবার আদিবাসী ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ যাত্রা করে সংক্ষুব্ধ ছাত্র জনতা। পাঠ্য বইয়ের প্রচ্ছদে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাতিল ও বহালের দাবি তোলা দুটি শিক্ষার্থী সংগঠন স্টুডেন্টস ফর সভারেন্টি ও বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার কর্মসূচির সময় ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় অনতিবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানায় তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে বিক্ষোভ যাত্রা শুরু করে তারা। শিক্ষা ভবনের সামনে পুলিশ ব্যারিকেডের মুখোমুখি হয় মিছিলটি। এ সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনী জলকামান, টিয়ার শেল ও শব্দ বোমা ছোড়ে। এ সময় আহত হয় কয়েকজন। আওয়ামী লীগের হয়ে তারা গুলি চালিয়েছে, লাঠিচার্জ করছে। আজকে তারা ইন্টারিম গভর্নমেন্টের হয়ে লাঠিচার্জ করছে, আজকে আমাদের উপর হামলা করেছে। আজকে এই পর্যন্ত দেখেছি আমরা 6-7 জনকে রিকশা দিয়ে হসপিটালে নিয়ে গেছে, একজন পথচারী পা ভেঙে দিয়েছে। আজকে 24-এর গণঅভ্যুত্থানের পরে এসে আমরা দেখছি যে একই কায়দায় আজকে আমাদের উপর হামলা করা হলো। পুলিশ জানায় সচিবালয় প্রাঙ্গণে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বাধ্য হন তারা। আমরা তালা পর্যন্ত দিচ্ছি যে ওদের সাথে যেন হাত দেওয়া না লাগে, তো ওইটাও ভেঙে ফেলছে। তো যখনই ভেঙে ফেলছে আমরা জাস্ট হচ্ছে আমাদের জলকামান যে আছে আমরা পানি ইউজ করছি যেন এরা আর ভিতরে না যেতে পারে। হালকা তাদেরকে ধাওয়া দিচ্ছে ডিসপার্স করার জন্য। হ্যাঁ, সাউন্ড গার্ড দেওয়া হয়েছে যেন আতঙ্কিত হয়ে এরা ডিসপার্স হয়ে চলে যায়। এর প্রতিবাদে আবারও বিকেলে রাজু ভাস্কর্যে সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ছাত্র ফ্রন্ট, সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা সহ বিভিন্ন শিক্ষার্থী সংগঠন ও শিক্ষকরা। আমাদের উপর যেভাবে হামলা করাইছিল, ওই হামলা যেন আর দ্বিতীয়বার যেন না হয়, আর যারা হামলা করছে এদেরকে যেন সঠিক শাস্তি দেওয়া হয়। আমাদের আজকে আন্দোলন চূড়ান্তভাবে কর্মসূচি চালিয়ে যাবো। আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার যারা দায়িত্ব নিয়েছেন তারা যদি এই দায়িত্ব পালন না করতে পারেন তাহলে তো আসলে আমাদের হাতে আপনারা কি অপশন রাখছেন। বুধবারে এনসিটিভির সামনে হামলার বিচার নিশ্চিত ও সকালে পুলিশের চার্জের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। দাবির যৌক্তিকতার ঊর্ধ্বে নারী সহ আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে সব মহল। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে, আবার অনেকে এর মাঝে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। দেশে এইচএমপি ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে। রাজধানীর মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা গেছেন এক নারী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাসে মৃত্যুর হার কম, তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। কিশোরগঞ্জের ভৈরবের 30 বছর বয়সী এক নারী গত শুক্রবার থেকে রাজধানীর মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত 12 জানুয়ারি নিশ্চিত হওয়া যায় তিনি হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভিতে আক্রান্ত। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ওই নারীর মৃত্যু হয়। তার বেশ কিছু শারীরিক জটিলতা তৈরি হয়েছিল, এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিদেশ যাত্রার কোনো ইতিহাস ছিল না মারা যাওয়া ওই নারীর। ভুগছিলেন ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও র্যাশ ওঠার মতো মৃদু উপসর্গে, যা ভাইরাসটির কারণেও হতে পারে। যখন কেউ অসুস্থ থাকবেন তিনি যদি জনসমষ্টিকে বেশি জনগণের মানুষের মধ্যে না আসেন, সাধারণ মানুষও যখন নাকি অনেক মানুষের মধ্যে যাবেন তখন যদি মাস্ক পরেন তাহলে, এবং যখন অসুস্থ বোধ করবেন উনি যেন ঘরে থাকেন। এই সাধারণ বিষয়গুলো মেনে চললে এটির বিস্তার কমবে, কিন্তু এটি নিয়ে কোনোভাবেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। এবং আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সাধারণ স্বাস্থ্যবিধি, এগুলো আসলে অন্যান্য দেশে রেসপিরেটরি এটিকেট বলে, এটা সাধারণভাবে মানারই কথা, আমরা সেটুকু যা স্মরণ করে দিতে চাই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললেই এইচএমপি ভাইরাসে আক্রান্ত থেকে মুক্ত থাকা সম্ভব। 5 বছরের নিচের শিশু এবং 65 বছরের উপরের বয়স্কদের ঝুঁকি বেশি। মূলত শিশু, প্রসূতি ও গর্ভবতী নারী, বৃদ্ধ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের মধ্যেই এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে। যেহেতু এখন শীতকাল, শ্বাসতন্ত্রের রোগগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের সবাইকে মাস্ক পরিধান করতে হবে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে তারা অবশ্যই ইমিউনিটি বৃদ্ধির জন্য ভিটামিন সি, ভিটামিন ডি এবং নিত্য প্রয়োজনীয় সুষম খাবার গ্রহণ করতে হবে। এই ভাইরাসে মৃত্যুর হার 1000-এ 1 জন। সম্প্রতি চীনের পর ভারতের কর্ণাটক রাজ্যেও এই ভাইরাস শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে।
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের 5 মাস পরেও এখনও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পুলিশ সদস্যরা। এখনও আসামি গ্রেফতারে প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন তারা। পাশাপাশি গ্রেফতারকৃত আসামিদের নিরাপত্তা দিতেও ব্যর্থ পুলিশ। অপরাধ বিশ্লেষকেরা বলছেন, দ্রুত এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে না পারলে সামনে ভয়াবহ নিরাপত্তা সংকটে পড়বে দেশের মানুষ। মাসুদ সুমনের বিশেষ রিপোর্টে ছবি তুলেছেন আহসান সুমন। 5 জানুয়ারি নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়ায় এভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামকে। হত্যাকাণ্ডের সময় শফিকুলের গায়ে ছিল না পুলিশ বাহিনীর পোশাক। এর আগে গত 22 নভেম্বর পুলিশ বাহিনীর পোশাক পরিহিত ও ডিউটিরত অবস্থায় চট্টগ্রামে দিনে দুপুরে পুলিশের উপর হামলা করে ছিনিয়ে নেওয়া হয় বিস্ফোরক মামলার আসামিকে। 22 ডিসেম্বর আশুলিয়ায় আর 7 জানুয়ারি ভোলার বোরহানুদ্দিনেও আসামি ধরতে গিয়ে আহত হন 3 পুলিশ অফিসার। অভ্যুত্থান পরবর্তী গত 5 মাসে পুলিশ সদস্যদের উপর এমন আক্রমণের ঘটনা কি স্বাভাবিক? জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে মামলাগুলো হয়েছে, যারা অভিযুক্ত সেটি একটু স্বল্প সময়ের মধ্যে নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি সমাধান করা সম্ভব না হয়, এটি যত সময় লাগবে তত আইন বহির্ভূত কর্মকাণ্ডর উৎপত্তি অথবা সৃষ্টি কিন্তু সবচেয়ে বেশি হবে। এই অপরাধ বিশ্লেষক বলছেন, পুলিশের প্রতি জনগণের আস্থা ফেরানোর এখনই গুরুত্বপূর্ণ সময়। পুলিশ আবার যদি নিরাপত্তা ঝুঁকির মধ্যে নিজেরাই থাকে কিংবা নিজেরাই যদি নিজেরা যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করে সেগুলোর প্রতি যদি নিজেরাই আস্থা সৃষ্টি করতে না পারে, তখন সাধারণ মানুষ তারা যে ভালো হয়েছে, সংশোধিত হয়েছে, এই আস্থাটা কিভাবে রাখবে? পুলিশ যাদের যে অপরাধীদের বা অভিযুক্তদের বিচার করবে, কিন্তু পুলিশের মধ্যে থেকে যারা অভিযুক্ত তাদের বিচার কতটা হচ্ছে? ঘটনা এখানেই শেষ নয়। পুলিশের নিরাপত্তা হেফাজতে থাকা আসামিরাও যোগসাজশে পালিয়ে যাচ্ছেন। 5 জানুয়ারি উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হটস্পট তৎকালীন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও হত্যা মামলার আসামি শাহ আলম। এসব ঘটনাগুলোকে কিভাবে দেখছে পুলিশ? পুলিশের কাজ করতে গেলে অনেক সময় অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। এগুলো মাথায় নিয়ে আমাদের কাজগুলো আমরা করে থাকি। এটা একটা তদন্তাধীন বিষয়। এখন এই সংক্রান্ত ইতিমধ্যে যারা কয়েকজনের গাফিলতির অভিযোগে তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাই যদি নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত থাকেন এবং থানার মতো জায়গা থেকে যদি আসামি বিনা বাধায় পালিয়ে যান, তাহলে সামনের দিনগুলোতে দেশ অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। দেশের বিভিন্ন সংকটের মুহূর্তে সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখার গৌরব রয়েছে বাংলাদেশ পুলিশের। তবে মাঝপথে স্বৈরশাসনে তা অনেকটাই ম্লান হয়েছে। দেশের মানুষের জানমালের নিরাপত্তার পাশাপাশি পুলিশ তার হারানো গৌরব ফিরিয়ে আনতে আরও দ্রুততার সাথে কাজ করবে, এমন প্রত্যাশা সবার। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। জুলাই আগস্টের সব তথ্য আলাদাভাবে সংরক্ষণ করতে এনটিএমসি ও বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই সময় ধারণকৃত যত ডাটা আছে, তথ্য আছে, সবকিছুকে অক্ষত এবং অক্ষুণ্ণ অবস্থায় সংরক্ষণ করার জন্য বিটিআরসি অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এবং এনটিএমসি অর্থাৎ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল, এই দুটো সংস্থাকে নির্দেশ দিয়েছেন। যতগুলো টেলিকমিউনিকেশন অপারেটরস আছে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, তাদের প্রতি একটা নির্দেশনা দিয়েছেন যে তারা যেন আমাদের যে তদন্ত সংস্থা আছে তারা কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন করার জন্য এই জুলাই আগস্টের এই তথ্যগুলোর ব্যাপারে তাদের কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন করে তারপরে অ্যানালাইজ করা তাদের নেটওয়ার্ক সিস্টেম ডিভাইস, আইটি লগ, সিস লগ অ্যান্ড আদার রেলিভেন্ট ডিজিটাল ফুটপ্রিন্টস, এগুলোর ব্যাপারে যাতে তদন্ত কাজে তারা সাহায্য করেন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। জুলাই আন্দোলনে বিইউপি শিক্ষার্থী মীর মুগ্ধ হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে নিহতের পরিবার।
বৃহস্পতিবার দুপুরে অভিযোগ দায়ের করা হয়। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মুগ্ধর দুই ভাই। তারা বলেন, পুলিশই গুলি করেছে মুগ্ধকে। সিসিটিভি ফুটেজে তার স্পষ্ট প্রমাণ আছে। ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার দাবি করেন তারা। গত 18 জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিইউপির শিক্ষার্থী মীর মুগ্ধ। ঘটনার 6 মাস পর বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে আসেন শহীদ মুগ্ধর দুই ভাই স্নিগ্ধ ও দীপ্ত। মুগ্ধকে গুলি করার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমের সামনে তুলে ধরেন তারা। জানান ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি। ফরেনসিকের এক্সপার্ট তো আসলে আমি না বা আমরা না, আমরা ব্যক্তি উদ্যোগে তো সেটা করতে পারি না। আমরা চাই ফরেনসিক এক্সপার্টরা যত দ্রুত সম্ভব, আমরা তাদের কাজ অনেকটুকু করে দিয়েছি, তো এইটুকু কাজ যদি করে তারা যত দ্রুত সম্ভব এর বিচার প্রক্রিয়ার মধ্যে না আনতে পারে, তাহলে এটা অবশ্যই তাদের ব্যর্থতা। কোনো নাম বাদে শুধুমাত্র অভিযোগ দায়ের করে গিয়েছে এবং আমরা আশা রাখি এই সরকার এবং এই ট্রাইব্যুনাল আমাদের সেই আশা পূরণ করতে সক্ষম হবে। সংগৃহীত ফুটেজের ফরেনসিক পরীক্ষার মাধ্যমে দোষীদের চিহ্নিত করার জোর দাবি করেন তারা। সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে এটা দেখা যাচ্ছে যে পুলিশের চালানো গুলিতেই মুগ্ধর জীবন দিয়েছে। প্রশাসনকে তাদের দায়িত্বগুলো সেভাবেই পালন করা উচিত যেভাবে জনগণের ভরসায় তারা স্থাপনে আসতে পারে। এত প্রমাণ থাকার পরও মুগ্ধর মৃত্যুর সত্যতা নিয়ে একটি মহল এখনো মিথ্যাচার করে যাচ্ছে অভিযোগ মুগ্ধর পরিবারের। আমরা যেখানে স্কুল কলেজ শেষ করেছি সেখানে গিয়ে খোঁজ নিলেও প্রমাণ পাওয়া যাবে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। জামাত নেতা ডাক্তার ফয়েজ আহমেদ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার নিহতের ছেলে ডাক্তার হাসানুল বান্না চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দাখিল করেন। সেই হত্যাকাণ্ড তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, তৎকালীন র্যাবের এডিজি মেজর জেনারেল জিয়াউল হাসান এবং যার নেতৃত্বে যে টিমটা অভিযানে গিয়েছিল তারেক সাইদ, র্যাব 11 টিমের কমান্ডার, তাদের মোট 41 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি। ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের নামে প্রহসন হচ্ছে বলে অভিযোগ করেছেন 12 দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। বৃহস্পতিবার বিকেলে 12 দলীয় জোটের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। ঘোষণাপত্রে গত 16 বছরের আন্দোলন সংগ্রামের ত্যাগের স্বীকৃতি দাবি জানান। সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটা রাজনৈতিক বয়ান জাতির সামনে উপস্থাপন করা যেতে পারে বলে সংবাদ সম্মেলনে জানান 12 দলীয় জোটের নেতারা। তারা জানান, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে ধূম্রজাল ও অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। এতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা হারাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। 16 বছর যাবৎ রাজপথের সকল আন্দোলন, গুম খুন, হত্যা, নির্যাতন, জেল জুলুম সহ অত্যাচারিত বিষয়গুলো নিয়ে আন্দোলন ও সংগ্রামরত সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে একটা রাজনৈতিক বয়ান জাতির সামনে উপস্থাপন করা যেতে পারে। এনসিটিভি ভবনের সামনে বিক্ষোভে হামলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডাস এলাকা থেকে মিছিল বের করে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের সামনে মিলন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা। এ সময় অনতিবিলম্বে ঢাবি সহ এনসিটিভি ভবনের সামনে হামলায় যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে বিচারের দাবি জানায় ছাত্রদল নেতারা। অভিযোগ করেন, বর্তমান পুলিশ প্রশাসন ফ্যাসিবাদের দোসর হিসেবে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়। ছাত্র জনতা আর নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার কুড়িগ্রামে লং মার্চ ফর ফেলানি কর্মসূচিতে কথা বলেন তিনি। আর যদি আমার কোনো ভাই কিংবা আমার কোনো বোন আমাদের ওই সীমান্তে ওই তারকাটায় তাদের লাশ ঝুলে থাকে, তবে আমাদের আজকের যে মার্চ ফর ফেলানি, সেই মার্চ ফর ফেলানি ওই তারকাটাকে উদ্দেশ্য করে মার্চ করবে। আর যদি আমাদের পরবর্তী ওই মার্চ তারকাটাকে উদ্দেশ্য করে হয়, তবে আমাদের এই লক্ষ্য তারকাটাকে ভেদ করে
যত দূর দৃষ্টি যায় তত দূর যাবে। রাজশাহীতে এক ছাত্রকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টাকালে 3 ভুয়া সমন্বয়ককে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে নগরের উপশহর পুলিশ ফাঁড়ির কাছ থেকে তাদেরকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষার্থী ফাহিম হোসেন জিম নগর ভবনের কাছে ছিলেন। এ সময় কয়েকজন সেখানে উপস্থিত হয়ে নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে ফাহিম ছাত্রলীগ কর্মী অভিযোগে একটি পরিত্যক্ত স্থানে তাকে তুলে নিয়ে যান। এ সময় ফাহিমের বন্ধুরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে এসে কথিত সমন্বয়কদের আটকে পুলিশে তুলে দেয়। আমাকে জাহেদুল ভাই, শাহাদাত ভাই আর আকাশ ভাই, এরা 3 জন মিলে মানে জিজ্ঞাসাবাদ বলতে জেরা করছিল প্রচুর পরিমাণে। তোমাকে কি পরিচয় তুলে এসেছে? আমাকে বলছে যে মানে আমার দ্বারা তথ্য সন্ধান করবে আর ছাত্রলীগ অ্যাকিউজড করে মানে তারা কে জিজ্ঞেস করনি কি পরিচয় দিয়েছিল? মানে পরিচয় বলতে রাজশাহী কলেজে পড়ি, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি, এই মানে সমন্বয়কের মধ্যে এরকম। 5 আগস্টের পট পরিবর্তনের পর বিভিন্ন দেশে নিযুক্ত 19 কূটনীতিককে দেশে ফেরত আসতে চিঠি পাঠিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের বেশিরভাগই ফেরত এসেছেন, যারা আসেননি তারা ছুটিতে আছেন। সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা এই বিষয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন এটা আসলে ভারত সরকারের বিবেচনাধীন বিষয়। জুলাই আগস্ট পরবর্তী সময়ে বিদেশে কর্মরত প্রায় 19 জন রাষ্ট্রদূত হাই কমিশনারকে রিকল করা হয়েছিল। তাদের মধ্যে অলমোস্ট সবাই দায়িত্বভার ত্যাগ করেছেন মিশনে, বাকিরা ছুটিতে আছেন। সবসময় 150 গজ স্ট্রিক্টলি মেনটেন করা সম্ভব হয় না। যে জায়গাগুলোতে এটা মেনটেন করা সম্ভব হয় না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খতিয়ে দেখবে বলে আমি বিশ্বাস করি। দুর্নীতি অর্থ পাচারের অভিযোগে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও সাবেক এমপি ফাহমি গোলন্দাজ বাবেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার বিকালে ব্রিফিংয়ে তথ্য জানানো হয়। দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, জিল্লুল হাকিমের বিরুদ্ধে 24 কোটি 29 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। 19টি ব্যাংক হিসাবে রয়েছে 279 কোটি টাকার সন্দেহজনক লেনদেন। এছাড়া স্বামীর ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধেও। অন্যদিকে দুর্নীতির মাধ্যমে 20 কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে ফাহমি গোলন্দাজ ও তার স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে। জনাব ফাহমি গোলন্দাজ বাবেল, জনাব মোহাম্মদ জিল্লুল হাকিম দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নিষিদ্ধ পলিথিন বন্ধে নড়ে চড়ে বসেছে মন্ত্রণালয়। শুধু বাজার থেকে নয়, উৎপাদন কারখানা বন্ধে অভিযানে নেমেছে তারা। বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীর চরে অভিযান চালিয়ে 100 টন পলিথিন জব্দের পাশাপাশি সিলগালা করা হয়েছে 3টি কারখানা। সারা দেশে এমন কারখানার বিরুদ্ধে দেয়া হয়েছে জিরো টলারেন্স নীতির হুঁশিয়ারি। রাজধানীর কামরাঙ্গীরচরে ব্যাটারি ঘাটে জিবি পলি কারখানায় পলিথিনের পুরুত্ব মাপছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অভিযানকারী টিম। বিশাল এ কারখানায় থাকা বেশিরভাগ পলিথিন নিষিদ্ধ, যা পরিবেশ ও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। পাশের এ আবাসিক ভবনে নিয়ম নীতির তোয়াক্কা না করে করা হয়েছে নিষিদ্ধ পলিথিনের কারখানা। একই চিত্র মাতবর বাজার এলাকার এই কারখানায়। বৃহস্পতিবার 3টি কারখানা থেকে 100 টন পলিথিন জব্দ করে সিলগালা করে দেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। অবৈধ পলিথিন কারখানা, গোডাউন যেটা বলেন, বিশাল আকৃতির পেয়েছি এবং আনুমানিক 3টি কারখানায় 100 টনের উপরে হবে মালামাল, যেগুলো আমরা জব্দ করেছি, সিলগালা করেছি এবং এদের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে আমরা মিটারও সাথে নিয়ে নিয়েছি। যেহেতু এই পলিথিন অবৈধ, এর ব্যাপারে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে আছি। আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান আবারও পরিচালিত হবে। তবে দায় স্বীকার করতে নারাজ কারখানাগুলোর মালিকপক্ষ। 1 নভেম্বর থেকে নিষিদ্ধ করা হলেও তা জানেন না বলেও মত তাদের। খারাপ হয়েছে, আবাসিক অবস্থানে আছে যেহেতু সবজি খাতে ব্যবহার হয়, এখন এটা পাতলা ব্যবহার হয়, মোড়া ব্যবহার হয়, যেমন ডালের কাজে পাতলা ব্যবহার হয়। কৃষি ব্যবস্থাপনায় যেটা ব্যবহার হয় বা গার্মেন্টসের, এটা
আমার জানা নাই যে বলছে কিনা। বাজার থেকে ক্ষতিকর এসব পলিথিন তুলে নেয়ার পাশাপাশি সারা দেশে উৎপাদন কারখানায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসি। এসব কারখানার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির হুঁশিয়ারিও দেন তিনি। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ঐতিহ্যের নিদর্শন আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। তৎকালীন ব্রিটিশ স্থাপত্য শিল্পের আদলে নির্মিত এই স্কুলটি পূর্ণ করল 120 বছর। এ উপলক্ষে দুদিনের বর্ণাঢ্য আয়োজনে করা হয় উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান। লাল ইটের গাঁথুনিতে ফেলে আসা স্কুল মুহূর্তের স্মৃতিচারণ করেন অনেকে। ব্রিটিশ সরকার 1904 সালে প্রতিষ্ঠা করে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। 100 বছরের পুরনো এই বিদ্যালয়টি পূর্ণ করল 120 বছর। লাল ইটের গাঁথুনিতে প্রায় 10 যুগের যাত্রা উপলক্ষে আয়োজন করা হয় পূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান। জুড়ে থাকি আজীবন ভ্রাতৃত্বের বন্ধনে, এই স্লোগানে অনুষ্ঠানে অংশ নেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা। ক্লাস 3 থেকে 10 পর্যন্ত যারা পার করছেন, শিশুর মতো আজকে দেখতেছি এই মিলন মেলায় সবাই মনে সেই স্কুলে ক্লাস 3-তে আছেন। এটা দেখে আমাদের আসলে প্রাণ আরো ভরে যায় যে আমরা বোধহয় এই যে প্রচেষ্টা করতেছি এটা কিন্তু সফল। আমরা আসলে একটা নতুন ইজম ক্রিয়েট করতে চাচ্ছি, আরমানিটোলিয়ান ইজম। এটা আমাদের একটা নতুন কমিউনিটি বা একটা শক্তি হিসাবে কাজ করবে। আমাদের মূল প্রতিপাদ্যটা এখন এইটাই, রিউনিয়ন বা এই আনন্দ বা এই গান বাজনা এটা আসলে সাময়িক। কেউ এসেছেন 10 বছর পর, কেউ 2 যুগ, আবার কেউ স্কুল প্রাঙ্গণে পা ফেলেছেন দীর্ঘ 52 বছর পর। আমার ভাইদের সাথে আলাপ করতেছিলাম, আবার স্কুলে ভর্তি হয়ে যায় পুনর্জন্ম। আমি 59 সালে ম্যাট্রিক পাস করেছি এই স্কুল থেকে, মনে হয় সেদিন। আজকে 60 বছর হয়ে গেছে। আমার বন্ধুদের সাথে না হইলে 30 বছর পর দেখা যাবে। দীর্ঘদিন পর বন্ধুকে দেখে আবেগ আপ্লুত হন কেউ কেউ। মুঠোফোনে বন্দি করেন উপভোগ্য স্মৃতি। ফেলে আসা শৈশব কৈশোরের গল্পে মুখর হয় মুহূর্ত। 27 বছর পর আসলাম, 98 ব্যাচ আমরা আরমানিটোলিয়ান, এবং খুব এনজয় করছি। আরো বন্ধু বান্ধব আসবে। শব্দে বর্ণনা করা যায় না, অনুভূতিটা একেবারে মনের। তো ওই অনুভূতি নিয়ে আমরা এখানে আসছি। আমাদের প্রাণের স্কুল প্রায় 20-25 বছর পর দেখা হয়েছে। তারা তো একে অপরকে মানে আমরা যারা ছিলাম তাকে ভুলতেই পারতেছি না। শ্রদ্ধা আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখতে হয় শিক্ষক শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্ক, তবেই আগামী প্রজন্ম শিষ্টাচারের দীক্ষা পায়, বলছিলেন অনুষ্ঠানে অংশ নেয়া প্রাক্তন শিক্ষকরা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে, এই সময়ে এই যে মানুষের যে সুসম্পর্ক তৈরির যে একটা কৌশল, এটি একটা চরম সুন্দর উদ্যোগ। মায়ার জালে যত বেশি ছাত্রদের আকৃষ্ট করা যাবে, ছাত্ররা তত বেশি অনুগত থাকবে এবং ছাত্ররা তত বেশি শ্রদ্ধায় অবনত হবে। শিক্ষকদের সম্মাননা, উপদেশমূলক বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের 120 বছর পূর্তি যাত্রায়। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ আবার একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। এবার অর্থ বাণিজ্য সংবাদ। হোটেল রেস্তোরাঁ খাতে মূল্য সংযোজন কর ভ্যাট আগের 5% বহাল করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। এদিকে সংক্ষুব্ধ অন্যান্য আরও বেশ কিছু খাত তাদের ওপর নেওয়া সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। গেল 9 জানুয়ারি হঠাৎ শতাধিক পণ্য ও সেবার উপর বিভিন্ন হারে নতুন করে মূল্য সংযোজন কর ভ্যাট এবং সম্পূরক শুল্ক আরোপের সিদ্ধান্ত জানায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তীব্র প্রতিক্রিয়া আসে খাত সংশ্লিষ্ট উদ্যোক্তা ও ভোক্তা পর্যায় থেকে।
বৃহস্পতিবার সকালে সারা দেশে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর আগারগাঁয়ে এনবিআর ভবনের সামনে মানববন্ধন করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। মানববন্ধন চলাকালীনই সংগঠনটির দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়ে বৃহস্পতিবারের মধ্যেই আদেশ জারির কথা জানায় এনবিআর। গভর্নমেন্ট জনস্বার্থে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে ভ্যাটের হার পূর্বের মতোই 5% বহাল রাখা হবে। এবং আরেকটি বিষয় সেটা হলো তাদের যে বিষয় ছিল যে ভাসমান রেস্তোরাঁ কিন্তু অলরেডি এক্সেমশন দেওয়া আছে আগেই, অর্থাৎ কোনো ভাসমান রেস্তোরাঁর ক্ষেত্রে ভ্যাট আরোপিত হয়নি বা ভ্যাট আরোপিত নেই। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনবিআর এর সিদ্ধান্তকে সাধুবাদ জানায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। 15% ভ্যাট আরোপ একটি হঠকারী সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য তাদের। কোনো কিছু না বুঝে এই খাদ্যের একটা সেক্টরে 5% থেকে 15% নিয়ে আসা, এটা একটা হঠকারী সিদ্ধান্ত ছিল। এখান থেকে এনবিআর যে তার পুরো সিদ্ধান্ত চলে গেছে 5%, আমরা সাধুবাদ জানাই। এদিকে এনবিআর এর সিদ্ধান্তে ক্ষুব্ধ আরো বেশ কিছু খাত। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন জানিয়েছে, মোবাইল রিচার্জ এবং ব্রডব্যান্ড ইন্টারনেটে ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহার না হলে ঘেরাও হবে সচিবালয় ও এনবিআর। মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ডের উপর আরোপিত কর যদি আগামী রোববারের মধ্যে সরকার প্রত্যাহার না করে, তাহলে আমরা 21 অথবা 22 তারিখে আমরা পূর্ব ঘোষিত রাজস্ব ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করব এবং পরের দিন আমরা সচিবালয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করব। দীর্ঘদিন ধরেই এনবিআর এর কর নীতি ও আদায় প্রক্রিয়া নিয়ে সমালোচনা করছেন ব্যবসায়ী ও ভোক্তারা। সাধারণ মানুষের উপর বোঝা চাপিয়ে নয়, নীতি এবং আদায় প্রক্রিয়া সহজ করে কর আহরণের জন্য জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর প্রতি আহ্বান উদ্যোক্তা এবং ভোক্তা পর্যায় থেকে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। যে হারে ভ্যাট বাড়ানো হয়েছে তাতে বিস্কুট, কেক, জুস সহ বিভিন্ন খাদ্যপণ্য চলে যাবে ক্রয় ক্ষমতার বাইরে, বলছেন এ খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তারা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর প্রস্তাব ভোক্তার স্বার্থ বিরোধী। বাড়তি কর প্রত্যাহার না হলে আন্দোলনের হুমকিও দিয়েছেন তারা। শতাধিক পণ্য সেবায় ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার, যার মধ্যে বিস্কুট, কেক, জুস, আচার, চাটনি, টমেটো সস সহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের উপর 5% থেকে বাড়িয়ে 15% ভ্যাট বসানো হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে এসে এই বাড়তি করের বোঝা প্রত্যাহারের দাবি জানালো বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা। ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলছেন, এমনিতেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই শিল্প, এখন আরো চাপে পড়তে যাচ্ছে শ্রমজীবী প্রান্তিক কৃষক ও নিম্ন আয়ের মানুষ। আজকে যখন 5 টাকা যখন বিস্কিটের উপর যখন ভ্যাট বাড়াবেন, কালকে থেকে আমি কিন্তু 2টা বিস্কিট কমাই দেব, বিকজ না হলে কিন্তু আমি সরকারের ভ্যাট দিতে পারবো না। আর আমি কিন্তু ভ্যাট বৈধ অবৈধ কোনো কাজ আমার পক্ষে করা সম্ভব না। বক্তারা বলেন, 5 ও 10 টাকার কেক, বিস্কুটের মতো পণ্যেও বাড়তি ভ্যাট বসবে, যা ক্রেতা ও বিক্রেতার জন্য বাড়তি চাপ। 5 টাকার প্রোডাক্টে তো প্রফিট করার প্রশ্নই ওঠে না। অনেক সময় শুধু বাজারে যাওয়ার জন্য এটা রাখা, সেটার উপরে যদি ভ্যাট আসে তাহলে হয় এই প্রোডাক্টগুলো বন্ধ করে দিতে হবে অথবা এই কোম্পানিগুলো বন্ধ করে দিতে হবে। এফেক্টটা আসবে সেটা হচ্ছে যে আরো স্মলার প্যাক, এবং আরেকটা হচ্ছে সবচেয়ে ওয়ারিসাম সেটা হচ্ছে লো কোয়ালিটি প্রোডাক্টসের দিকে চলে যাবে। এই সমস্যাগুলোকে ওভারকাম করার জন্য আমাদের সুযোগ সুবিধা না দেওয়ার পরিবর্তে যদি উইথড্র করে আরো করার বোঝা চাপানো হয়, ইট ইজ কাউন্টার প্রোডাক্টিভ। 1 সপ্তাহের মধ্যে এই বাড়তি করের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান উদ্যোক্তারা, নইলে রাস্তায় নামার হুমকি দিয়েছেন তারা। এই যে ভ্যাট বা ট্যাক্সের কথা বলেছে, এটা ইমিডিয়েটলি উইথড্র করা উচিত, এবং উইথড্র করলে লাভ হবে কি, আমাদের যে কনসিস্টেন্সিটা থাকবে, এই ইন্ডাস্ট্রিটা গ্রো করবে, প্রসেস ফুডের আরও নতুন নতুন ইনভেস্টমেন্ট আসবে। যদি সরকার না মানে তাহলে আমরা শিল্পকার তারা বন্ধ করে দিতে বাধ্য হব, আমাদের এই ছাড়া কোনো উপায় নেই, আমরা রাস্তায় নামব। একই সাথে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকেও সরে আসার দাবি জানান তারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। ভ্যাট নিয়ে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের আলোচনার মধ্যে ওষুধ ও পোশাক সহ অতি প্রয়োজনীয় কয়েকটি পণ্যের ভ্যাট না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, রাজস্ব আয় বাড়াতে 63টি পণ্যের উপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল, তবে সরকার এখন তা পুনর্বিবেচনা করছে। অত্যাবশ্যকীয় পণ্যের উপর ভ্যাট বাড়ছে না আর। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
এবার টিউলিপ সিদ্দিক ইস্যুতে মুখ খুলেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। বলেছেন দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য ছিলেন। গত বছর তার দল ক্ষমতায় আসার পর থেকে তিনি দেশটির সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কাজ ছিল যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া। তবে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তির থেকে ফ্ল্যাট উপহার নেওয়া সহ দুর্নীতির বিভিন্ন অভিযোগের মুখে পদত্যাগ করেন তিনি। যুদ্ধবিরতি চুক্তির খবরে উচ্ছ্বসিত হয়েছিল ফিলিস্তিনিরা। তবে এমন ঘোষণা আসার পরও ইসরায়েলের বর্বর হামলা চলছেই। আগামী রোববার থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি। এদিকে গাজার খান ইউনিস এলাকা ও নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবার জানাবো খেলার সংবাদ। বিপিএলে হারের বৃত্ত ভাঙার পরের ম্যাচেই আবারও হার ঢাকা ক্যাপিটালসের। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে 8 উইকেটে হেরেছে সাকিব খানের দল। ঢাকার দেয়া 140 রানের টার্গেটে তামিম মালানের ব্যাটে 24 বল বাকি থাকতে সহজ জয় তুলে নেয় বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। হারিজাদের নিত্যদিনের সঙ্গী এবারের বিপিএলে তারা হলেন ঢাকা ক্যাপিটালস। শুরুতে টানা 6 হারের পর সপ্তম ম্যাচে অধরা জয়টা পেয়েছিল সাকিব খানের দল। সিলেটে হারের বৃত্ত ভেঙে চট্টগ্রামে এসে জয়ের ধারা ধরে রাখতে পারল না তারা। চট্টগ্রামের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা। জয়ের ম্যাচে শতক হাঁকানো লিটন দাস পঞ্চম ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন 13 রানে। পরের ওভারেই 0 রানে মুনিম শাহরিয়ারের বিদায়। 50 রানের আগে 3 উইকেট হারানো ঢাকা চাপ কাটিয়ে উঠতে সাব্বির রহমানকে নিয়ে সংগ্রাম ওপেনার তানজিদ তামিমের। কিন্তু 12তম ওভারে স্পিনার তানভীর ইসলামের জোড়া আঘাত। এই ওভারে তুলে নিলেন সাব্বির ও অধিনায়ক থিসারা পেরেরাকে। বিপিএলের মাঝপথে সুযোগ পাওয়া মোসাদ্দেকও ব্যর্থ। 11 রান করে তানভীরের শিকার হন তিনি। অন্য প্রান্তে একাই লড়ে যাওয়া তানজিদও হাল ছাড়লেন 44 বলে 62 রান করে। এরপর ফারমানুল্লাহ 22 রানে বিদায় নিলে 3 বল বাকি থাকতে 139 রানে গুটিয়ে যায় ঢাকার ইনিংস। জবাবে সহজ রানের লক্ষ্য তারা করতে নেমে ওপেনার নাজমুল হোসেন শান্ত 3 বল খেলে বিদায় নিলে ধাক্কা খায় বরিশাল। শুরুর চাপ কাটিয়ে অধিনায়ক তামিম ইকবাল ডেভিড মালানের আক্রমণাত্মক ব্যাটিং। দুজনের 17 রানের পার্টনারশিপে চট্টগ্রামে বরিশালকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে 61 রানে বিদায় নেন তামিম। শেষ কাজটা সম্পূর্ণ করেন 49 রানে অপরাজিত থাকা মালান। তার সঙ্গে জাহান্দাদের 13 রানের সুবাদে 4 ওভার হাতে রেখে আসরের চতুর্থ জয় তুলে নেয় ফরচুন বরিশাল। জিহাদ আল হাসান, নিউজ 24। বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে 45 রানের বড় জয় তুলে নিয়েছে স্বাগতিক চিটাগং কিংস। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে গ্রাহাম ক্লার্কের 101 রানের দুর্দান্ত ইনিংসে ভর করে স্কোরবোর্ডে 7 উইকেটে 200 রান তোলে চিটাগং। দলের হয়ে জাতীয় দলে ডাক পাওয়া পারভেজ ইমন খেলেন 39 রানের ইনিংস। খুলনার পক্ষে 3টি করে উইকেট শিকার করেন সালাম ইরশাদ ও মোহাম্মদ নিয়াজ। জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 9 উইকেটে 155 রানের বেশি তুলতে পারেনি খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ 37 রানের ইনিংস খেলেন রাসলি। চিটাগংয়ের হয়ে আরাফাত সানি নেন 3 উইকেট। শরীফুল ও খালেদ শিকার করে 2টি করে উইকেট। বিপিএলে বিতর্কের নতুন অধ্যায় দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের বকেয়া বেতন। বিষয়টি নিয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন এটি বোর্ডের জন্য একটি কালো দাগ। একই সঙ্গে বিসিবির গঠনতন্ত্র সংস্কার নিয়ে ক্লাব সংগঠকদের সঙ্গে আলোচনার আশ্বাসও দিয়েছেন তিনি। বিপিএল এর বিতর্ক যেন শেষই হচ্ছে না। নতুন করে বিতর্কের কেন্দ্রে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের বকেয়া বেতন। দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে অনুশীলন বয়কট করেছিল দলটি। এই প্রসঙ্গে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম অকপটে স্বীকার করেছেন এটি বিসিবির জন্য এক কালো অধ্যায়। ভীষণ বিব্রতকর। আমি বলবো যে শুধু বিসিবি তো না, এটা সমগ্র বাংলাদেশ জুড়ে যেই
উৎসাহ উদ্দীপনা নিয়ে এবার বিপিএলকে ভাবা হয়েছিল রান উইকেট এগুলির ব্যাপারে আমরা খুব পজিটিভ অনেক কিছু দেখেছি, কিন্তু তার মধ্যে বোধহয় একটা কালো দাগ আমি দেখতে পাচ্ছি। ক্রিকেটারদের বিপিএল এর পেমেন্ট ইস্যুতে আগে থেকে সতর্ক থাকলে বিসিবিও এই দায় থেকে রেহাই পেত, মত নাজমুল আবেদিন ফাহিমের। এই বিপিএলটা যেন কম খরচে সবাই করতে পারে সেদিকে আমাদের একটা দৃষ্টি ছিল, কিন্তু তার মানে এই নয় যে আমরা আশা করেছিলাম যে কোনো ফ্র্যাঞ্চাইজি এই ধরনের এই পর্যায়ে যেতে পারে। হ্যাঁ, ব্যাংক গ্যারান্টির যে ব্যাপারটা ছিল সেটা যদি আমরা করতে পারতাম সেটা এক ধরনের নিশ্চয় যে দিতে পারতো, বাট যে কোনো কারণেই হোক সেটা তখন হয়তো করা সম্ভব হয়নি। বিসিবির গঠনতন্ত্র সংস্কার কমিটি নিয়ে ঢাকার ক্লাব সংগঠকদের নানা অভিযোগ। এরই মধ্যে ক্লাবগুলো 3 দিনের আলটিমেটামও দিয়েছে। সংস্কার কমিটিতে রয়েছেন বিসিবির একমাত্র প্রতিনিধি নাজমুল আবেদিন ফাহিমও। এবার সে বিষয়ে জানালেন ক্লাবগুলোর চাওয়া যৌক্তিক। হয়তো ভালো হতো যদি এখানে আরো এক আধজন এমন কেউ থাকতো যারা ক্রিকেট ব্যাকগ্রাউন্ডে ক্রিকেট সম্পর্কে যাদের পরিষ্কার ধারণা আছে, ওনারা যদি বলতে পারেন, যুক্তি দেখাতে পারেন যে কোন জায়গায় কোন অসুবিধা হচ্ছে ওনাদের, সেটা কিন্তু সেভাবেই কিন্তু অ্যাড্রেস করা হবে। আগামী কিছুদিনের মধ্যে সিসিডিএম এর সংগঠকদের নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন এই বোর্ড পরিচালক। মনে করো যে কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজন আছে। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে অনুশীলন বয়কট থেকে সরে আসা দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা বৃহস্পতিবার থেকে পাচ্ছেন বকেয়া বেতন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে দলের ম্যানেজার মেহরাব হোসেন ওপি। তার বুকে একটি বলে আঘাত লাগে, তো তিনি দেশের বাইরে চলে যাওয়ার কারণে পেমেন্টটা বিলম্বিত হয়েছে। আজকে 25% ইন ক্যাশ হবে এবং আজকেই বাকি 25%-এর 19 তারিখের একটি চেক দিয়ে দেওয়া হবে। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।